সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান অফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। অসময়ে সবজির যোগান দিতে বিশ্বের জনপ্রিয় পদ্ধতি গ্রিন হাউস। বাইরে থেকে পোকামাকড় ঢুকতে না পারায় ফসলের গুণগত মানও ভালো থাকে। চীনের ইনার মঙ্গোলিয়ার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে এমন গ্রিন হাউস। টমেটো, শসা সহ নানা জাতের সবজি উৎপাদন করা হচ্ছে এখানে। এছাড়া রসালো আঙ্গুর ফলেরও চাষ করা হচ্ছে এসব গ্রিন হাউসে। আর এই ব্যবস্থায় চাষাবাদ করে লাভবান হচ্ছেন চীনের কৃষকরা। কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে গ্রিনহাউস। এতে একদিকে যেমন ফলন বেশি পাওয়া যায়, অন্যদিকে বছরের যে কোনো সময় শস্য চাষ করা যায়। সবজির পাশাপাশি এখানে চাষ করা হয় রসালো আঙুর। মিষ্টি স্বাদের হওয়ায় এ ধরনের আঙুরের বেশ ভালো চাহিদা রয়েছে এ অঞ্চলে। গ্রিনহাউসে ব্যবহার করা হয় প্লাস্টিকের স্বচ্ছ আবরণ। এজন্য সহজে পোকামাকড় ঢুকতে পারে না। কীটপতঙ্গের আক্রমণ কম হওয়ার কারণে কীটনাশকের ব্যবহারও খুব কম হয়। গ্রিনহাউস প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফসল চাষাবাদ করা যায়। আমরা এখন রয়েছি ইনার মঙ্গোলিয়ার প্রত্যন্ত গ্রামের একটি গ্রিনহাউস প্রকল্পে। এটি মূলত একটি শসার ক্ষেত। আপনারা নিশ্চয় জানেন যে গ্রিনহাউসে খুব কম সময়ে অধিক লাভবান হতে পারেন কৃষকরা। আমার নাম সিং চাং সিং। আমি সিন আনমাং অঞ্চলের পিং আন গ্রামের চাং ই খামারের একজন প্রযুক্তিবিদ। এখানে রয়েছে ১০০টিরও বেশি গ্রিন হাউস। প্রতিটি সবজি গ্রিন হাউসের দৈর্ঘ্য ৫০ মিটার, চওড়া ৮ মিটার, আয়তন ৪০০ বর্গমিটার। আগে আমি যেসব জায়গায় কাজ করেছি সেখান থেকে ভালো অভিজ্ঞতা নিয়েছি। এরপর গেল বছর ৫টি গ্রিনহাউস কিনেছি আমরা। গ্রিনহাউসে সবজি চাষ করলে আয় বেশি হয়। এখানে আমি সবজি চাষ করি আর আমার স্বামী সবজি বিক্রি করেন। উৎপাদিত কৃষি পণ্যগুলো বেশিরভাগ বিক্রি হয় অনলাইনে, আর এজন্য কাজ করেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এখানকার কৃষি পণ্যগুলো আমরা সব অনলাইনে বিক্রি করি। অনলাইনে পণ্য বিক্রি করার জন্য নির্ধারিত ব্যক্তি আছেন। আমরা বিক্রয় নিয়ে চিন্তা করি না। এই গ্রিনহাউসগুলো দেখাশোনার জন্য ৩০ জনের মতো লোক প্রয়োজন হয়। তবে আমরা এমন পদ্ধতিতে চাষাবাদ করি তাতে ৪-৫ জন লোকই যথেষ্ট। এমন একটি গ্রিনহাউস নির্মাণ করতে ব্যয় হয় ৪০,০০০ ইউয়ান, বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় ৬ লাখের কাছাকাছি। আর নির্মাণের পর এ ধরনের গ্রিনহাউস ব্যবহার করা যায় ৩০ থেকে ৫০ বছর। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। চীনের সাংহাইতে চলমান আমদানি মেলায় প্রথমবারের মতো খাদ্য ও কৃষি বিষয়ক প্যাভিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সঙ্গে পুনরায় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করার উপরে জোর দিয়েছে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও এমন উদ্যোগের ফলে চীনের সঙ্গে আরও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন মার্কিন ব্যবসায়ী ও কর্মকর্তারা। সম্প্রতি চীনের সাংহাইয়ে হয়ে গেল ষষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এবারের মেলায় প্রথমবারের মতো খাদ্য ও কৃষি প্যাভিলিয়ন ছিল যুক্তরাষ্ট্রের।
এই প্যাভিলিয়ন দিতে সহযোগিতা করেছে সাংহাইয়ের আমেরিকান চেম্বার অব কমার্স। এবারের মেলায় যুক্তরাষ্ট্র থেকে আসে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল। তাদের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের বাণিজ্য ও কৃষি বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি। এছাড়া দেশটির মিট এক্সপোর্ট ফেডারেশন, পোল্ট্রি এবং ডিম এক্সপোর্ট কাউন্সিল সহ 17 জনের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। মেলায় অন্য যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের বেশি ব্যবসা ও প্রদর্শনকারী দেখা যায়। ফলে মেলায় অংশগ্রহণকারী মার্কিন ব্যবসায়ীরা চীনের সঙ্গে কৃষি বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ইতিবাচক সম্ভাবনা দেখছেন। আমি মনে করি উদ্যোগটি দুর্দান্ত। গত সপ্তাহে আমি বেইজিংয়ে ছিলাম। কৃষি মন্ত্রণালয় এবং গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দলের সঙ্গেও বৈঠক হয়েছে। আমরা অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছি, যা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, খুব সহযোগিতামূলক। যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এ মেলাটি, যা বাণিজ্যে বাধা দূর করতে সাহায্য করবে বলে উল্লেখ করেন ইউএসডিএর বাণিজ্য ও বৈদেশিক কৃষি বিষয়ক ভারপ্রাপ্ত উপসচিব জেসন হাফেমিস্টার। আমরা মনে করি যে উভয় পক্ষের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগে উৎসাহিত করার একটি মাধ্যম এ মেলা। এটি বাণিজ্যের প্রতিবন্ধকতাগুলো দূর করতে, দক্ষতা বৃদ্ধি, পণ্য সম্পর্কে ভালো ধারণা এবং বিক্রয় বাড়াতে সহায়তা করবে। যেহেতু আমরা একে অপরকে আরও ভালো করে বুঝতে পারছি, ফলে এটি বাণিজ্য বৃদ্ধি এবং উভয় পক্ষকে আরও বেশি আত্মবিশ্বাস ও নিশ্চয়তা দেবে। এবছরের মেলায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি আরও অধিক পরিমাণে মার্কিন কৃষিপণ্য চীনের বাজারে আনার জন্য মার্কিন সরকারের দৃঢ় ইচ্ছার ইঙ্গিত দেয়। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থিতিশীল হবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। প্রায় 8 দশক ধরে সংঘাত চলছে ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে। সম্প্রতি এই সংঘাত সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠেছে, আর এই সংঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল সীমান্তের কৃষিকাজ। বিশেষ করে শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা, যার ফলে নতুন ফসলের চারা রোপণে এবং গরুর খামার শ্রমিকহীন হয়ে পড়ছে। ইসরায়েলের সীমান্ত অঞ্চল তালমেইবিলু, এই অঞ্চলের লেটুস পাতার বাগানে কাজ করছেন 34 বছর বয়সী কৃষক আদির এলিহু। পরিবারের তৃতীয় প্রজন্মের কৃষক তিনি। শ্রমিক সংকটে তার মাথায় এখন চিন্তার ভাঁজ। বেশ কিছুদিন আগেও এই সীমান্ত অঞ্চলে কৃষি শ্রমিকের সংকট ছিল না, কিন্তু সম্প্রতি ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতে শ্রমিকের সংকট দেখা গেছে এই অঞ্চলের কৃষিকাজে, যার ফলে গাজা উপত্যকার এই সীমান্তে ইসরায়েলি কৃষকরা শ্রমিক সংকটের সাথে লড়াই করছেন। এই সমস্ত লেটুস বাছাই শেষ করার জন্য আমাদের আর মাত্র 5 দিন বাকি আছে, অন্যথায় সব লেটুস আবর্জনা হিসেবে ফেলে দিতে হবে। আমি যে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করি সেখানেও শ্রমিক সংকট। গতকাল সেখানে পাহাড়ের পিছনে একটি রকেট মাটিতে পড়েছিল। যদি আমার মাঠে রকেট পড়ে, আমাকে নিজেই সব ক্ষতি সামলে নিতে হবে, কারণ আমার বীমা নেই। সরকার আমাদের ক্ষতিপূরণ দেবে না। এই অঞ্চলের একটি বাগান থেকে কমলালেবু সংগ্রহ করছেন একদল স্বেচ্ছাসেবী শ্রমিক। 76 বছর বয়সী ইসরায়েল নাগরিক রেচেল কিজার। তিনি এখানকার প্রায় 400 একর কৃষি জমির মালিক। তার বেশিরভাগ কৃষি জমি জুড়ে আবাদ করা হয় কমলা এবং আঙুর। কিন্তু এসব ফল সংগ্রহে এখন শ্রমিক সংকটে পড়তে হয়েছে তাকে। একসময় থাইল্যান্ডের 10 জন শ্রমিক কাজ করত তার খামারে, কিন্তু সীমান্তের বর্তমান পরিস্থিতির কারণে বেশিরভাগই ফিরে গেছেন নিজ দেশে। তাই এখন তাদের নির্ভর করতে হচ্ছে দেশটির প্রবীণ কৃষক এবং বিভিন্ন শহর থেকে আগত কিছু স্বেচ্ছাসেবকদের উপর। এই বাগানে আসলে অনেক কাজ। ফল সংগ্রহের পর সব পাতা কেটে ফেলতে হবে, এরপর সেচ দিতে হবে। এই কাজটা আমরা রাতে করি। এই কাজগুলো আসলে শ্রমিক ছাড়া আর কেউ করতে পারে না। অনেক কাজ।
এখন যদি আমরা এই প্লাকিং শেষ করি তবে এটি যথেষ্ট নয়। ইয়াফিট গাব্বাই তেল আবিবের একজন কিন্ডারগার্টেন শিক্ষক। কিজারের বাগানে শ্রমিক সংকটের কারণে তিনি সপ্তাহে 1 বার বা 2 বার ফল সংগ্রহে সাহায্য করছেন। গাজা সীমান্তে ইসরায়েলের কৃষিকাজ বিদেশি শ্রমিকদের উপর অনেক নির্ভর করে, যাদের বেশিরভাগই থাইল্যান্ডের। পাশাপাশি অনেক গাজাবাসী কাজ করত এই অঞ্চলে। ইসরায়েল ও হামাসের মধ্যে বিরোধ বাড়ার পর থেকে কৃষি ফসলের জমি এবং বিভিন্ন খামারের বিদেশি শ্রমিকরা নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে গেছেন। অন্যদিকে যেসব ফিলিস্তিন শ্রমিক বছরের পর বছর ধরে এখানে কাজ করতেন তাদেরকে করা হয়েছে নিষিদ্ধ। পরিসংখ্যান বলছে 7 অক্টোবর হামাসের হামলার আগে ইসরায়েল দৈনিক 17,500 জনকে কাজের অনুমতি দিয়েছিল, কিন্তু সংঘাত শুরু হওয়ার পর এই আদেশ প্রত্যাহার করা হয়েছে এবং গাজানের শ্রমিকদের পশ্চিম তীরের সামরিক স্থাপনায় আটক করা হয়েছে। বছরের পর বছর ধরে আমরা গাজাবাসীদের সাথে কাজ করেছি। যখনই তারা আমাদের সাথে কাজ করত, তারা আমাকে অনেক সম্মান করত। তারা আমাকে মামি বলে ডাকত। আমি তাদের কথা ভাবছি, তাদের জন্য খুব দুঃখ অনুভব করছি। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে কয়েকজন কৃষককে খেতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বাধা, কেননা কৃষি জমিগুলোকে সীমাবদ্ধ সামরিক অঞ্চলে পরিণত করা হয়েছে। ইসরায়েলের এই সীমান্ত অঞ্চলে রয়েছে কৃষি ফসলের মাঠ এবং বেশ কিছু দুগ্ধ খামার, যা দেশের কৃষিতে একটি উল্লেখযোগ্য অবদান রাখে। এখান থেকে উৎপন্ন ফসল ও দুগ্ধজাত পণ্য দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করা হয় বিশ্বজুড়ে। ইসরায়েল ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে, দেশের অভ্যন্তরীণভাবে উৎপাদিত সবজির প্রায় 75% আসে গাজা সীমান্ত এলাকা থেকে, সঙ্গে 20% ফল এবং 6% দুধ। আফরিন মিম, সিএমজি বাংলা। চীন দেশের চা সংস্কৃতি অত্যন্ত প্রাচীন। এক এক অঞ্চলের চায়ের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। চিয়াংসি প্রদেশের কোকোনাং চা 200 বছরের বেশি সময় ধরে বিশেষ ঐতিহ্য ধরে রেখেছে। এই চা তৈরির বিশেষ রহস্য 8 প্রজন্ম ধরে একটি পরিবার বহন করছে। দর্শক, এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশ। এখানকার চায়ের রয়েছে বিশেষ সুনাম, বিশেষ করে কুওকুনাওটি। গত 8 প্রজন্ম ধরে একটি পরিবার এই চা তৈরির বিশেষ কৌশল জানেন। তারা এই ঐতিহ্যকে সংরক্ষণ করেছেন। এই সংস্কৃতির নতুন ইনহেরিটার বা উত্তরাধিকারী লিয়াং হুয়াফিং। তিনি 12 বছর বয়সে এই কৌশল শেখা শুরু করেন এবং 18 বছর বয়সে এই পদ্ধতিতে তিনি চা বানানো শুরু করেন। চীনে গ্রিন টি তৈরির বিশেষ গোল্ডেন ট্রায়াঙ্গল এলাকার একটি অংশ হল চিয়াংসি। এই প্রদেশ অনেক বিখ্যাত ধরনের গ্রিন টির জন্মস্থান। লুওসিয়াও পাহাড়ের দক্ষিণ পাদদেশে এই বিশেষ ধরনের গ্রিন টি পাওয়া যায়। কুওকুনাও চা পাতা সংগ্রহের সময় বিশেষ কিছু বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হয়। কোনো পোকায় কাটা পাতা নেওয়া চলবে না। বৃষ্টির দিনে অথবা দুপুরে তীব্র তাপের সময়ও পাতা সংগ্রহ করা চলবে না। 500 গ্রামের মতো শুকনো চা তৈরি করতে 60,000 বাছাই করা কুঁড়ি দরকার হয়। খোলা হাওয়ায় পাতাগুলো শুকানোর পর চা পাতাগুলো তাপে শুকাতে হবে বা সেঁকে নিতে হবে। এই তাপমাত্রা 360 ডিগ্রিতে থাকতে হবে। সঠিক তাপমাত্রা না হলে চায়ের সঠিক সৌরভ ও রং খুলবে না। চা পাতা সেঁকার সময় তার রং কতটা লালচে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরের ধাপ হলো রোলিং। রোলিংয়ের ফলে চা পাতাগুলো একটা আকার পায়। দ্বিতীয় ধাপে আবার পাতাগুলোকে সেঁকা হয়, তবে এবার তাপমাত্রা 160 ডিগ্রিতে রাখতে হবে। পাতার জলীয় অংশ পুরোপুরি শুকিয়ে যাবে এই প্রক্রিয়ায়। কয়েকটি সেটে কুওকুনাও চায়ের মান নির্ধারণ করা হয়। 4টি মূল বিষয়ের উপর ভিত্তি করে মান বিবেচনা করা হয়: রং, অ্যারোমা, স্বাদ এবং আকার। চা পাতাগুলোকে শক্ত করে বিশেষ পদ্ধতিতে বাঁধতে হয়।
চিয়াংসি প্রদেশের চায়ের ঐতিহ্য 2000 বছরের পুরনো। চীন এবং হান রাজবংশের সময় থেকে এই জায়গার চা বিখ্যাত। মিং এবং ছিং রাজবংশের সময়ে এই চায়ের সুনাম সারা চীনে ছড়িয়ে পড়ে। শুধু চীন নয়, সিল্ক রোড ধরে এর সুবাস ছড়িয়ে যায় সারা বিশ্বে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিতে হচ্ছে এবারের মতো। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর থাকুন সবুজের সঙ্গে।